বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদাব। কথা বলবো যে গোজামিলের নির্বাচন ফলাফল, নির্বাচন, মহাবিতর্ক, মহাচুরি এবং সংসদ সদস্য যারা এই অবৈধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাদের শপথ, জুলাই ভুয়া এবং অসাংবিধানিক বেআইনি জুলাই সনদের নিয়ে জটিলতা, সব কিছু মিলিয়ে একটি নতুন পরিস্থিতির সৃষ্টি। প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় আপনারা হয়তো জেনেছেন এর মধ্যে, যে দেশের বিভিন্ন জায়গায় আমাদের দলীয় অফিসে আমাদের স্থানীয় নেতাকর্মীরা প্রবেশ করেছে। একইভাবে সেই সব অফিসে ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। এটা যারা এমপি ইলেকশন করেছে এবং স্থানীয় যে সমস্ত নেতারা বিএনপির, জামাতের, এটা তাদের মুনাফিকি। কারণ নির্বাচনের পূর্বে তারা মির্জা ফখরুল থেকে শুরু করে সকল নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি যেই সহমর্মিতা, যেই প্রেম প্রীতি দেখিয়েছে শুধু ভোট নেওয়ার জন্য, আজকে সেটাই প্রমাণিত হলো যে ভোটের পরে তারা আবার রোষানলে। তারা বলেছে কোনো মামলা মোকদ্দমা থাকলে সেগুলি প্রত্যাহার করবে, অফিসে খুলবে, অফিস চলবে, যার যার রাজনীতি করবে, আমরা আপনাদেরকে প্রোটেকশন দেব। আজকে যে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদেরকে মারধর করতেছে, অফিসে আবার আগুন লাগাচ্ছে, অফিসে আবার ভাঙচুর করতেছে, এটাই হলো বিএনপির প্রকৃত চেহারা। দেখেন, এই যে একটা নির্বাচন হলো, নির্বাচনটা, প্রথম কথা হলো নির্বাচনটা অবৈধ। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নির্বাচন বাতিল করতে হবে, কারণ এটা অবৈধভাবে নির্বাচন করা হয়েছে। এই সরকার অবৈধভাবে ডাকাতি করে, ক্ষমতা দখল করে, এখতিয়ার বহির্ভূতভাবে, অসাংবিধানিকভাবে এই গণভোটের নামে এক প্রহসন, তারপরে নির্বাচন নামে তো মহাপ্রহসন। আজকে আপনারা শুনেছেন যে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বিশ্বব্যাপী একটি দুর্নীতি বিরোধী সংস্থা, জার্মান হেডকোয়ার্টার যেখানে জার্মানিতে, সেই টিআইবি বিভিন্ন সময়ে এই টিআইবি বিএনপির 1 থেকে 6 সাল পর্যন্ত পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আন্তর্জাতিকভাবে। এই টিআইবি সেটা প্রকাশ করেছে এবং রেটিং করে, তারা সেই রেটিং করেছে এবং আরও অনেক দুর্নীতির খবর তারা দিয়েছে। এমনকি আমাদের এই 15 আওয়ামী লীগের 15.5 বছরের নানান বিষয়ে তারা কথা বলেছে, যেখানে সেখানে হয়তো একটু পক্ষপাতিত্ব ছিল, কারণ আমরা সবসময় বলি টিআইবি আওয়ামী লীগের প্রতি একটু আর চোখে দেখে, আওয়ামী লীগকে, বিএনপিকে একটু চোখ বন্ধ করে দেখে। তো সেই টিআইবি মানে এত দুর্নীতি হয়েছে যে তারা আর হজম করতে পারেনি। তারপর তাদেরকে ঘোষণা দিতে হয়েছে 2001 থেকে 6 সালের। আবার আওয়ামী লীগ আমলে এই ছোট্ট একটু পেলে এত বড় করে দেখানো, তারপরেও তারা আওয়ামী লীগ আমলে বেশ কিছু বিষয়ে তারা প্রশ্ন উত্থাপন করেছে। এখন এই ইউনূসের
যেই দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিষয়ক যে কমিটি ছিল, কমিশন ছিল, সেই কমিশনের প্রধান ছিল টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সেই এর মধ্যে গত কয়েকদিন আগেই তারা বলেছে যে দুর্নীতি আগের চেয়ে অনেক বেড়েছে, এটা বলতে বাধ্য হয়েছে, এবং দুর্নীতি রেটিংয়ে আরও এক ধাপ নিচে নেমেছে, যেটা 1 নম্বর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 নম্বরে উঠিয়ে নিয়েছে, মানে উত্তরণ ঘটিয়েছে। এটা বাড়া মানে হলো দুর্নীতি কমেছে, আর রেট কমে মানে হলো দুর্নীতি বেড়েছে। এটার সিস্টেমটা তা। তো 1 নম্বরে ছিল, সেটাকে শেখ হাসিনা 14 নম্বর নিয়ে গেছে। তার আমলে এই 15.5 বছরের দুর্নীতি কোনোদিনও 1 ডিগ্রিও 1 ধাপও নিচে নামেনি। কখনো স্থিতিশীল ছিল, কখনো আবার দুর্নীতি কমেছে। এবং এত ব্যাপক উন্নয়নের মাধ্যমে, যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন 15.5 বছরে, সারা বিশ্বের চোখ ধাঁধানো উন্নয়ন, সেখানেও তারা দুর্নীতিতে ধাপ নিচে নামাতে পারে নাই। এর মানে এই না দুর্নীতি হয় নাই, হয়েছে, কম বেশি হয়েছে, কিন্তু যেগুলো নিয়ে কথা উঠেছে সরকার, প্রধানমন্ত্রী সেগুলিকে অ্যাড্রেস করেছে, সেগুলিকে চাপা দেয় নেই। আমরা শুধু বলেছি সুনির্দিষ্ট প্রমাণ, ঢালাও কথা বললে হবে না, সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। সুনির্দিষ্ট প্রমাণ তারা কোনোটাই দেখাইতে পারে নাই। এই টিআইবির কথায় আর রাজনৈতিক দল কি বলে বা কোনো টকশোতে বসে কে কি বলে সেটা অন্য জিনিস, কিন্তু টিআইবি যদি তথ্যভিত্তিক কোনো অভিযোগ উত্থাপন করে অবশ্যই সেটা সরকার দেখবে, এটা সবসময় ঘোষণা দেওয়া হয়েছিল। যাই হোক, এখন সেই টিআইবি এই নির্বাচন পর্যবেক্ষণ করে, নির্বাচন নিয়ে যে রিপোর্ট তারা আজকে দিয়েছে, এটা কোনো নির্বাচনই না, এটা কোনো নির্বাচনী পর্যায়ে পড়ে না। এমনকি এরশাদের 1988 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকেও হার মানিয়েছে। যে সমস্ত স্ট্যাটিস্টিক্স দিয়েছে তারা, 14% যেই ফলাফল আসছে, যে ভোটের যে সংখ্যা দেখিয়েছে, তার 14% নির্বাচনের আগেই, শুরুর আগেই, তার মানে আগের দিন সন্ধ্যার থেকে শুরু হয়েছে সিল মারামারি, সেখানে মোট ভোটের 14% সিল মারা শেষ আগের দিন রাতেই। 21.5% মতো জাল ভোট হয়েছে, 13% ভোট কেন্দ্রেই ঢুকতে পারে নাই, এজেন্ট সহ ভোট কেন্দ্রেই ঢুকতে পারে নাই। সে মূলত মাত্র 24%, তাদের হিসাবে 24% হলো, বা 24.5% হলো মোট ভোট, আর তারা দেখিয়েছে প্রায় 60%, 59.44, আর গণভোট দেখিয়েছে তার থেকে 1.5% বেশি। উল্টে দিছে সব। এই হিসেব ভোট, এই ভোট প্রধানমন্ত্রী যে বলেছেন, এই ভোট শুধু অবৈধ অসাংবিধানিকই না, এটা জালিয়াতি এবং প্রহসনের নির্বাচন। এবং টিআইবির আজকের রিপোর্ট প্রকাশ, সেটাকেই আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছে। তার মানে এই নির্বাচন, আমি গতকালকে বলেছি, আপনারা মনে আছে, যে হয়তো মনে থাকতে পারে যারা শুনেছেন, যে অতীতের যে কোনো দেশ স্বাধীনের পরে যে কোনো সরকারের থেকে তারেক জিয়ার সরকার হচ্ছে সবচাইতে দুর্বল সরকার। আমি সেটা রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষিত বিবেচনা করে বলেছি, কিন্তু আজকে টিআইবির রিপোর্ট, আর আমরা বলি, প্রধানমন্ত্রী বলে, অমুকে বলে, সেটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য, কিন্তু টিআইবি যখন বলতেছে তখন এটা আনুষ্ঠানিক এবং একটা সুনির্দিষ্ট তথ্যভিত্তিক বক্তব্য, এবং নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান দ্বারা
তাদের সব রিপোর্ট যে আমরা গ্রহণ করি বা সব যে সঠিক তা না, কিন্তু তারপরেও তাদের রিপোর্টটা সারা পৃথিবীতে এটা গ্রহণযোগ্য। আমরা মানি আর না মানি, এটা সারা পৃথিবীতে এটা কনসিডারেশনে নেয়। সো এই টিআইবির এই রিপোর্টের পরে এই সরকারের ভিত শেষ হয়ে গেছে। কোনো মজবুত তো দূরের কথা, এই সরকার একটি শুধু দুর্বল সরকার না, অনৈতিক সরকার হবে। এবং তারেক জিয়া নিজে এই ধরনের একটা ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী হবে, সে প্রধানমন্ত্রিত্ব করবে, তার কিন্তু আর সেই বেসটা থাকবে না। যে বেসিসটা থাকবে না, এটার কারণ হচ্ছে ভোটটা নিরপেক্ষ হয় নাই, ভোটে জালিয়াতি হয়েছে, এইটা একটা ফেব্রিকেটেড ইলেকশন রেজাল্ট। সো এইটাকে কোনো গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না। সো বহির্বিশ্ব এটাকে হয়তো রাজনৈতিক কারণে এটাকে অত বেশি প্রকাশ করবে না, কিন্তু এটা তাদের দুর্বলতা। কিছু হইলেই বলে দেবে তোমার তো এটা ঠিক না, তুমি তো সঠিক পথে আসো নাই, তুমি তো সঠিকভাবে নির্বাচিত না, এবং দুর্বল। এটা দিয়ে, এই নির্বাচনের ফলাফল দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার এই দেশে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা সে প্রতিষ্ঠা করতে পারবে না। সে যে রাজনৈতিক ঐক্যের কথা বলেছে, সেটা সে প্রতিষ্ঠিত পারবে না। এবং দুর্বল সরকার যখন থাকবে, তার নৈতিক অবস্থান যখন দুর্বল থাকবে, তখন এই দেশে বিনিয়োগ সেইভাবে আসবে না। তা না হলে অর্থনীতির চাকা সামনের দিকে ঘুরবে না, এবং এখন যা আছে তার চেয়েও পিছনে চলে যেতে পারে। কারণ ডেভিল ইউনুসের চুরি হয়েছে অল্প কিছু হাতে সরকারিভাবে, এবং তারা খুব সাবধানে ছিল। এদিকে জামাত, ওদিকে বিএনপি, এদিকে সবাই তাকিয়ে আছে, আর এরা থাকবে হলো বেপরোয়া। সরকারের তহবিল তসরুপটাই এখন বাকি আছে, এবং সেটাকে তারা বেপরোয়া, এবং এই আজকের রিপোর্টের পরে তারা বুঝে গেছে, নিশ্চিত হয়ে গেছে এই সরকারের স্থায়িত্ব খুব বেশি দিন থাকবে না। কারণ যদি সব কিছুকে ব্যালেন্স করতে হয়, স্বাভাবিক পর্যায়ে আনতে হয়, তাহলে একটি ওদেরই দাবি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সকলকে নিয়ে একটি নির্বাচন করলেই কেবল এই দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে, শান্তি আসবে, অর্থনীতিও সামনের দিকে যাবে। আমি আমার ফেসবুকে সেটা আজকে বলেছি, এর বিকল্প আর কিছু নেই। এখন দেখেন, নতুন আরেকটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সমস্যাটা হচ্ছে, একটা লোক যখন অবৈধভাবে, অন্যায়ভাবে চুরি করে, ডাকাতি করে কোনো কিছু অর্জন করে, তখন তার নৈতিক অবস্থানটা এত নিচে নেমে যায় যে তার পরবর্তীতে সে যে কাজগুলি করবে, সেখানে আইন কানুন, সংবিধান, নীতি সব কিছু বিসর্জন দেওয়া তার জন্য কোনো সমস্যা না। যেমন সংবিধান মতে আগের সংসদের স্পিকার নবনির্বাচিত এমপিদের শপথ করাবেন। স্পিকার কোনো কারণে অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার শপথ করাবেন। কিন্তু এরা এই ডেভিলের পাল্লায় পড়ে এই তারেক জিয়াও সেই ফাঁদে পা দিয়েছে যে না, স্পিকার নেই, এখন ডেপুটি স্পিকার ইয়েতে আছে, জেলে আছে, তার তো সাজা হয় নাই, সে তো আর কনভিক্টেড না। তাকে প্যারোলে এনে তার কাছ থেকে শপথ নিতে পারে, সে প্রিজাইড করবে ফার্স্ট সেশন, নতুন স্পিকার আসবে কিছুক্ষণের মধ্যে, তখন সে ছেড়ে দিবে, আবার জেলে চলে যাবে, কোনো সমস্যা নেই। এটা হলো আইনের কথা, এটা সংবিধানের কথা, এটা প্রচলন, এটা রেওয়াজ, শুধু না, আইন, সংবিধান এটা বলে। কিন্তু তারা সব কিছু বাদ দিয়ে সিইসির কাছে
এমপিদের শপথ পড়াবে। ওই খালেদা জিয়ার কথা আবার চলে আসে। উনি ইয়াজউদ্দিন সাহেবকে, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব করেছেন। প্রধান বিচারপতি কেএম হাসান সাহেবকে নিয়ে বহুত হাঙ্গামা করেছে। উনি পরবর্তীতে এই বিতর্কের মধ্যে বলছেন আমি এর মধ্যে যাব না। তারপরে থাকবে হলো পরের যে প্রধান বিচারপতি ছিলেন, তার আগে যে প্রধান বিচারপতি হিসেবে রিটায়ারমেন্টে গিয়েছে, অবসরে গিয়েছেন, সে না হলে তার আগের, সেটাও যদি না হয় তাহলে প্রধান রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে তারা একটা আলোচনা করে তারা ঠিক করবে কাকে করা যায়। তারা যদি ব্যর্থ হয় তখন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবে। ওই কেএম হাসান না বলছে, তারপর আর কোনো ধাপে যায় না, সোজা ইয়াজউদ্দিনের প্রধান উপদেষ্টা বানিয়ে দিয়েছে। এই আজকে শপথ নেওয়ার ঘটনায় তারা ঠিক তাদের সেই ঐতিহ্যটা তারা বহাল রেখেছে। বিএনপি যে ধাপগুলো আছে সেই ধাপগুলি অনুসরণ না করে তারা সোজা চলে গেছে সিএসির অপশনে। সিএসি একটা অপশন আছে, কিন্তু আপনার যেটা অ্যাভেলেবেল অপশন আছে সেটাকে বাইপাস করে আপনি সিএসির কাছে যেতে পারেন না। বাইপাস করে সিএসির কাছে চলে গেল, এটা একটা অনিয়ম। এখন কথা হচ্ছে আপনি এটা করতে পারলেন, এটার অপশন আছে সিএসির, বাইপাস করে করলেন, কিন্তু সংসদ যে বসবে, সংসদের সভাপতিত্ব বা স্পিকার কে হবে প্রথম সংসদে, ওটা ম্যান্ডেটরি। সাবেক স্পিকার অথবা ডেপুটি স্পিকার, এর বাইরে আর কিছু লেখা নাই সংবিধানে। তারা কি করবে এখন সেটা দেখার বিষয়। তারা এখানেও ভাঙতে পারে। রাষ্ট্রপতি একজন সিনিয়র পার্লামেন্টারিয়ান, তাকে স্পিকার নিয়োগ করতে পারে, তারপরে সে তখন ভোটাভুটি হয়ে আবার নতুন স্পিকার আসবে কিছুক্ষণের মধ্যে। এটা হলো একটা ঘোজামিল, অনিয়ম, অসাংবিধানিক। এখন আসে হলো আপনার শেষ পর্যায়ে এরা গণভোট করেছে। গণভোটের ওই অবৈধ জুলাই সনদে বলা আছে যে সংসদ সদস্যরা 2 বার শপথ নেবেন। 2 কারণে, একটা হলো সংসদ সদস্য হিসাবে, আরেকটা হলো গণপরিষদ সদস্য হিসাবে, যেই গণপরিষদের দায়িত্ব হবে প্রথমে সংবিধান সংশোধন করা। সংস্কার যেগুলি বলা আছে সেগুলি সংবিধান সংশোধনের মাধ্যমে এই গণপরিষদ সেটা করবে। এখন যতটুকু জানতে পেরেছি, যতটুকু শুনছি, বিএনপিটার পক্ষে না। বিএনপি এই জুলাই সনদের অনেকগুলোর পক্ষে, বেশিরভাগের পক্ষে না। প্লাস এরা জালিয়াতি হয়েছে, এটা প্রতারণা হয়েছে, যা তারা বলে নাই সেটা এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলি এখানে রাখে নাই। সব মিলে এটা একটা ভুয়া জিনিস, এটা প্রতারণা করা হয়েছে, সেটা তারাও বলতেছে। এখন যেটা আমরা আবার দেখতেছি যে ইতিমধ্যে ডেভিল তারেক জিয়ার সাথে কথা বলেছে, অনুরোধ করেছে এই সদস্যরা যেন 2 জায়গায় শপথ করে এবং সংবিধান জুলাই সনদকে সামনে রেখে। তারপরেও যতটুকু জেনেছি বিএনপি না, কিন্তু এখন লাস্ট ওদের ট্রাম্প কার্ড হলো জামাতকে দিয়ে তারা চাপ দিবে, এবং সেটা অলরেডি শুরু হয়েছে। এখন আমার কথা বলার অবস্থা, এখন বাজে কয়টা? এখন বাজে 8:35। এখন আমার কথা বলা অবস্থায় যদি এর মধ্যে যদি কোনো নেগোসিয়েশন হয় সেটা পরে হয়তো আলোচনা হবে বাকি, কিন্তু এখন পর্যন্ত আমি জানি যে এটা নিয়ে কোনো ফয়সালা হয়নি। তারা জুলাই সনদের লক্ষ্যে কোনো শপথ গণপরিষদ সদস্য হিসাবে এই মুহূর্তে শপথ নেবেন না, এবং তার এটা নিয়ে অনেক ঝামেলা করবে, এই একটা জটিলতা আছে। এবং জামাত স্ট্রেইট বলে দিয়েছে এটাকে মানে পরিপূর্ণভাবে এটা বাস্তবায়ন করতে হবে, যা অসম্ভব বিএনপির জন্যে। এখানে একটা কি হয়, কি আর হবে, এরা তো সবই এক গোয়ালের, তো এদের আর কি হবে? বাড়াবাড়ি করবে, এই নেগোসিয়েশন করবে, গিভ অ্যান্ড টেক হবে। তুমি এটা বাদ দাও, আমি তোমাকে এইটা দিচ্ছি, তুমি আমাকে এইটা দাও, আমি তোমাকে ওইটা দিচ্ছি, এইগুলি তো চলবে এদের মধ্যে। ঘরের মধ্যে ভাইয়ে ভাইয়ে
মানে একটু মনোমালিন্য হয়, বাপ ছেলে মনোমালিন্য হয়, এগুলি হলো সেই ঘরোয়া ঝগড়া ফ্যাসাদ। এগুলি তো শুরু হয়েছে এখানে, এবং এগুলি তো এইভাবেই তো শেষ হচ্ছে। জামাত তো বলছিল যে 32টা সিটের ফয়সলা না হওয়া পর্যন্ত আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নেব না। তো নিতেছে, এটা তো না বলে না, এটা তো অলরেডি তারা নিতেছে। সো এদের কোনো ভ্যালু নেই, এরা হলো মুনাফেক, এদের কোনো শক্ত অবস্থান থাকবে না। যখনই দেখবো শক্ত অবস্থান নিতে যে এতদিন পর্যন্ত এই যে এই ডেভিলকে যে তারা 18 মাস ক্ষমতায় রাখলো, অনেকবার বিএনপি তাদের দ্বারা প্রতারিত হয়েছে, তাদের দ্বারা নাজেহাল হয়েছে, অপমানিত হয়েছে, কিন্তু তারপরেও তারা এই কিছুক্ষণ একটু আফসোস করে বা একটু গোস্বা করে তারপরে আবার সেই ঠিক। কারণ ইনুস না থাকলে এই সরকার থাকে না, সরকার না থাকলে কারোরই কোনো ভাগ থাকে না, কারোর কোনো লাভ থাকে না, তারা সবাই আবার নদীতে ঝাঁপ দিতে হবে। সো তাদেরকে এটাও টিকায় রাখতে হবে, যার জন্য তারা অনেক কিছু, অনেক অনিয়ম, অনেক রকমের অপরাধ, অনেক কিছু তারা ইতিমধ্যে করে ফেলেছে থ্রু ইনুস। তো এখন একই ঘটনা এখানে, এই নাটক এখন এখানেই চলবে। এই জামাত চাইলেই সরকারকে যে কোনো সময় টাপল করে দিতে পারবে। শুধু আন্দোলন করে না, আন্দোলন করে তো পারবি, আবার এই সাংবিধানিকভাবেই এই 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 এরা যদি যে কোনো সময় বলে আমরা এই সংসদে যাবো না, বয়কট করলাম ফর লং টার্ম, বা সংসদ থেকে আমরা রিজাইন করলাম, এটাও করতে পারে। ওই পর্যায়ে যাবে না, কিন্তু বলি যে এরকম করলেই তারা আবার তাড়াতাড়ি নমনীয় হয়ে তারা তাদের কাজ তারা সেরে ফেলবে, যে যখন যেটা দিয়ে করে। সো এই জন্যই আমি গতকালকে বলেছি, এর চেয়ে দুর্বল সরকার বাংলাদেশের ইতিহাসে আর কেউ কোনোদিন দেখেনি। বেসিক্যালি তারেক হবে একটা লাইক এ ডল, তারে সুতার টান দিবে, পুতুল নাচের মতো সে নাচতে হবে। এবং আমি ডাউট করি যে সে যে সমস্ত কথা, যে সমস্ত ওয়াদা বা দাসখত দিয়েছে, সেগুলো নিয়ে সে খুব বেশি আগাতে পারবে না। এইটা হলো তখন তারা বহিঃশক্তি তাকে উপর থেকে চাপ দিবে, আভ্যন্তরীণ শক্তি তারে নিচের থেকে চাপ দিবে, তাকে স্যান্ডউইচ বানানো হবে। খুব বেশি সময় সে এগুলি এইসব টানা হেঁচড়া করতে পারে না। এনিওয়ে, তা আমাদের দেখার বিষয় হলো কালকের নাটক, কালকে পর্যন্ত তারা কি করে, শেষ মুহূর্ত পর্যন্ত। ওদিকে সংসদের সচিব 2টা কাগজ, শপথের কাগজ অলরেডি প্রিন্ট করে সব কিছু রেডি করে রাখছে, বলা মাত্র তারা সংসদ সদস্যদেরকে বিলি করবে। তো সব কিছু রেডি, কিন্তু বিএনপি এখন বলতেছে, এরা তো কত কিছুই কতক্ষণ বলে, তারপরে তার ঠিক থাকতে পারে না। এখন এটা যদি ঠিক না থাকতে পারে, আর সাংবিধানিক পরিষদ, গণপরিষদ হিসাবে সদস্য হিসাবে যদি তারা শপথ নেয় নজিরবিহীনভাবে, এই যে তারা একটা ফাঁদে পড়ল, মানে যতটুকু সময় তারা সামনে পাবে তার চেয়ে অনেক সময় কমে আসবে, তাদের আয়ু অনেক কমে যাবে। সো সব কিছু লেজে গোবরে মিশে গেছে, আর এটাকে এখন গোজামিল দিয়ে কোনো মতে চালানোর ব্যবস্থা করতেছে, আর ফুংফাং শোষা যা কিছু করতেছে, এগুলিতে কোনো কাজ হবে না। আমি আগেই বলেছি, এইসব শোষা দিয়া কিন্তু রাষ্ট্র চলবে না, সরকার চলবে না। সরকার চলবে মেধা দিয়ে, সরকার চলবে নিজের বলে। কিছুই নেই আনফর্চুনেটলি। সো সামনে আমাদের আরেকটি অন্ধকার সময় আসতেছে, এবং সেই সময়টা কত দিনের হবে সেটা সামনের দিনগুলোতে নির্ধারণ করবে এই সরকারের আয়ু অ্যাকচুয়ালি কতদিন। ভালো থাকবেন, ধন্যবাদ।